আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হাইকোর্টের নির্দেশ, ৬ মাসের মধ্যে রিপোর্ট। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রত্যয়, এনএইচকে এর সাথে সাক্ষাৎকারে অর্থনীতি পুনরুদ্ধারে জাপানকে সহায়তার আহ্বান। অক্টোবরে ডেঙ্গু জ্বরের ঊর্ধ্বমুখী সংক্রমণের আশঙ্কা, এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোকে তৎপর হওয়ার তাগিদ। লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ১০৫ জন নিহত, হিজবুল্লাহ প্রধানকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ বান্ধব উদ্যোগকে সুধীজনদের সাধুবাদ। এবং ২.৫ দিন পর মাঠে গড়ালো বাংলাদেশ ভারত কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা, ভারতীয় বোলারদের রুখে দিয়ে মুমিনুলের ১৩তম টেস্ট সেঞ্চুরি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে ওই টাস্ক ফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে ওই আদেশ দেওয়া হয়। হাইকোর্ট বলেছেন, দীর্ঘ ১২ বছরেও তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক। সবাই ন্যায় বিচার দেখতে চায়। আদেশের পর রুনির ভাই নওশের রোমান বলেছেন, অপরাধীর নাম জানতে পারবেন বলে আশা করছেন তারা। এর আগে সকালে সাগর রুনি হত্যা মামলার তদন্ত র্যাব থেকে নিয়ে শক্তিশালী কমিটির কাছে দেওয়ার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার বাদীর পক্ষে নতুন আইনজীবী হিসেবে শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়। সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ১১৩ বার সময় নেওয়া হয়েছে। ২০১২-র ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সে সময় তারা আলাদা দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত ছিলেন। নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তে কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। হোম মিনিস্ট্রির অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৬ এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। আমরা নিজেরাই বলেছি যে একটা সময় সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য, যার মধ্যে এই মামলাটির তদন্ত রিপোর্ট ফাইল করা হবে। রাঙামাটি জেলায় সাম্প্রতিক সহিংসতা ও সংঘর্ষের ঘটনা তদন্তে করা কমিটি কাজ শুরু করেছে। সকালে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে ৭ সদস্যের কমিটির সদস্যরা রাঙামাটি শহরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটির প্রধান বলেন, তদন্ত দল সহিংসতার মূল কারণ উদ্ঘাটন ও ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সরকারের কাছে ১৪ দিনের মধ্যে সুপারিশ পাঠাবে। সাম্প্রতিক যে সহিংস ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে কারণ কি ছিল, এটা উদ্ঘাটনের মূল কারণটা কি ছিল এবং এখানে ক্ষয়ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা, তাদের তালিকাটা প্রণয়ন করা এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা সরকারকে জানানো এবং সামনের সময়ে যাতে এই ধরনের সহিংস ঘটনা না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা। এই 3টে কাজই আমাদের করার মূল দায়িত্ব এবং এটার জন্য আমরা সব জায়গাগুলো ভিজিট করতেছি, সবাই বক্তব্যগুলো নিচ্ছি। দ্রুত সংস্কার ও নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের সাথে সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় এই সাক্ষাৎকারটি নেওয়া হয়।
হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে, তাই নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা হয়েছে। এই সংকটে বাংলাদেশে বড় দাতা জাপানের কাছ থেকে সহযোগিতার প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts will be very important in policy making. We took them. বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা 6টি কমিশনকে সংস্কারের ব্যাপারে সুপারিশ জানাবে বিএনপি। ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন সালাউদ্দিন আহমেদ। পরে তিনি বলেছেন, সংস্কার কমিশন ডাকুক অথবা না ডাকুক, তাদের সুপারিশ জানাবে বিএনপি। তিনি আরও বলেছেন, এই দেশে কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু নেই, সবাই বাংলাদেশী। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। তিস্তা সহ নদ নদীর পানি কমতে শুরু করলেও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জলাবদ্ধতার কারণে চরাঞ্চলে পানিবন্দী রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় 50,000 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। ভারতে বৃষ্টির মাত্রা কমে আসায় রংপুরে তিস্তা নদীর পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় এই পয়েন্টে তিস্তা নদীর পানি 39 সেন্টিমিটার কমেছে। তবে এখনও নদীর তীরে নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা থাকায় দুর্ভোগ কমেনি। এই নদী ভাঙতে ভাঙতে কতটে বাড়ি নিগি থাপাসি, কতটে থেকে ভাঙছি, কত কি আমার কষ্ট। এই যে ঘন বৃষ্টির ফলে যে বন্যা শুরু হয়েছে, বন্যা তলিয়েছি, চুলে মুলে শোক নষ্ট হয়ে গেছে। পাকড়ি খাবো কোনো বুদ্ধি নেই। সরকার যদি একটু সহযোগিতা করতো তাহলে ভালো হইতো। লালমনিরহাটে গত 3 দিনের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যা কবলিতরা। জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরলেও রোপা আমন ও কৃষি ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক। 3-4 দিন থাকি এমন একটা পানি আসে গেছে, একেবারে বাড়ি ঘর সম্পূর্ণ তলে গেছে। এখন কালকে রাত থেকে পানি একটু টানার কারণে এখন আমরা একটু পানি কম পাইছি। আমাদের তিস্তা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ইতিমধ্যে আমাদের তিস্তা ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে দিয়ে যাচ্ছে। কুড়িগ্রামের ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদী তীরের নিম্নাঞ্চলের ধান, বাদাম ও মরিচ ক্ষেত এখনও পানির নিচে। তিস্তার তীরে রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 6টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের 100-র বেশি বসতঘর ও কাঁচা সড়ক ডুবে গেছে। নদী ভাঙন আতঙ্কে বন্যা কবলিতরা। বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা আছে, আমরা আমাদের ক্ষেত খামার ফসল সব ডুবে গেছে। গ্রামীণ রাস্তা চলার পথ এগুলা ডুবে গেছে। এখন মনে করেন যে পাকা ধান, কারো ধান কাটা ধান মনে করেন যে ভাসি গেছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বন্যায় জেলার প্রায় 300 হেক্টর জমির রোপা আমন ক্ষেত ডুবে গেছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে অবস্থানরত বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে। এই ঘটনায় জাহাজের 3 জন ক্রু নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আগুন পুরোপুরি নেভানোর পর এই ব্যাপারে তথ্য জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পতেঙ্গার তেলের ডিপো এলাকায় সকাল 11:15টার দিকে আগুন লাগে। সম্মিলিতভাবে আগুন নেভাতে কাজ করছে নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস। জাহাজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলেছে জানিয়েছে নৌবাহিনী।
পতেঙ্গার তেলের ডিপো এলাকায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং আগুনের ঘটনায় বড় ধরনের বিপর্যয় থেকে সকল তেলের স্থাপনা রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ১০৫ জন নিহত হয়েছেন। দেশটির সীমান্তে ভারী অস্ত্র ও সৈন্য সমাবেশ করছে ইসরায়েল। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৮ জন। ওদিকে ইয়েমেনের সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন ৪ জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে সংগঠনের প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন এক মার্কিন সিনেটর। হামলাস্থল থেকে নাসরাল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। হিজবুল্লাহর মেডিকেল ও নিরাপত্তা সূত্র জানিয়েছে মরদেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন নেই। তাদের ধারণা ইসরায়েলি বোমার আঘাতে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে। এ ধরনের ট্রমায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না, তবে শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়। হাসান নাসরাল্লাহকে কখন দাফন করা হবে সে বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। শুক্রবারের ওই হামলায় হাসান নাসরাল্লাহর মেয়ে জয়নব এবং হিজবুল্লাহর সিনিয়র রাজনৈতিক কর্মকর্তা শেখ নাবিল কাউকো নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে ২৪ ঘণ্টায় হামলায় মারা গেছেন আরও ১০৫ জন। ইসরায়েলি হামলায় লেবাননে ইতোমধ্যে মৃত্যু ১০০০ ছাড়িয়েছে। আরও বড় আগ্রাসনের জন্য লেবানন সীমান্তে ভারী অস্ত্রসহ সাজোয়াজানো সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইসরায়েল। ইসরায়েল হিজবুল্লাহর চলমান দ্বন্দ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সহ আশপাশের দেশগুলো বৈরুতে বিমান চলাচল স্থগিত করেছে। ওদিকে অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও ২৮ জন। প্রায় এক বছর ধরে চলা ইসরায়েলের হামলায় ৪১,৫০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইয়েমেনেও দুটি বন্দর নগরীতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির একটি সমুদ্র বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলায় মারা গেছেন ৪ জন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পরপর কয়েকদিন ডেঙ্গু জ্বরে মৌসুমে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডে উদ্বেগ বাড়ছে। চিকিৎসা সংশ্লিষ্টদের আশঙ্কা ২০২২ সালের মতো এবছরও অক্টোবরে ডেঙ্গু জ্বরের ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিতে পারে। সংক্রমণ কমাতে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোর তৎপরতা এবং ব্যক্তি সচেতনতা জরুরি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় আগস্টের শেষ সপ্তাহে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে দেশে ডেঙ্গু আক্রান্তদের অর্ধেক রাজধানীবাসী। এরপর বেশি রোগী রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে। চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ ১২২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন রোববার। একই দিন এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়। চলতি মাসের ২৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১৭,০০০ মানুষ, আর মৃত্যু হয়েছে ৭৫ জনের। প্লাটিলেট তখন ছিল 59,000, আজকে 48,000 আছে। খাওয়া দাওয়ার মধ্যে তরল খাবার খাচ্ছি। অনেক জ্বর ছিল, 3 দিনের জ্বর। তো NS1 করার পরে দেখলাম যে পজিটিভ এবং ব্লাড সিবিসি করানো হয়েছে। তো সিবিসিতে প্লাটেলেট কাউন্টটা কম ছিল। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী ধারা অক্টোবর মাসেও অব্যাহত থাকবে বলে আশঙ্কা চিকিৎসা সংশ্লিষ্টদের। অক্টোবর এবং নভেম্বর এই 2টা মাস পর্যন্ত এটা বিস্তৃত লাভ করতে পারে। বিশেষ করে 2022-এ কিন্তু অক্টোবর মাসে ডেঙ্গু রোগীর পিক আমরা লক্ষ্য করেছি, যেটা 23 সালে আরও আগেই শুরু হয়েছিল। সো আমরা ধরে নিতে পারি যে অক্টোবর মাসটাও কিন্তু আমাদের ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে। গত বছরও কিন্তু আমরা চাঁদপুরের রোগীটা অনেক বেশি পেয়েছিলাম। এছাড়া বরগুনা এবং পটুয়াখালী, গত বছর যেই অঞ্চলগুলোতে ডেঙ্গু বেশি হয়েছিল, আমরা এবছরও ওইসব জায়গা থেকে কিন্তু রোগী বেশি পাচ্ছি। বিশ্লেষণে দেখা গেছে এবছর ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 63% পুরুষ, তাদের অধিকাংশই তরুণ ও মাঝবয়সী। তবে ডেঙ্গুতে নারীদের মৃত্যু বেশি, 51.3%। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে মৃত্যু কমাতে হলে আক্রান্তদের সময় মতো হাসপাতালে নেওয়া জরুরি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ বান্ধব ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সুধীজন ও স্থানীয়রা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। অসহনীয় গরম কিংবা ঠান্ডা, কখনো আবার টানা বৃষ্টিপাত, এমন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের এসব বিরূপ প্রভাব কমাতে বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগানো হয়েছে এবং এই গাছের কিন্তু একটা বিশাল একটি উপকারিতা হচ্ছে অক্সিজেন। সে যে অক্সিজেন তৈরি করে, একটি গাছ 10 জন মানুষের অক্সিজেন তৈরি করে এক বছরে। সারা বাংলাদেশে যত বেশি আমরা গাছ লাগাবো তত বেশি কিন্তু অক্সিজেনের উৎপন্ন হবে, পাশাপাশি কার্বন ডাই অক্সাইডও কিন্তু সে শুষে নিচ্ছে। তাহলে গাছ আমাদের খালি যে ফুল ফল দিয়ে সাহায্য করছে তাই নয়, গাছ কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, আমাদের বাঁচিয়ে রাখছে তার অক্সিজেনের মাধ্যমে। সুতরাং আসুন আমরা সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। চাঁপাইনবাবগঞ্জে সবুজ বেষ্টনী করতে মনামিনা কৃষি খামারের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়। বাচ্চাদের মাধ্যমে আমরা গাছগুলো লাগালাম যাতে বাচ্চারা বৃক্ষরোপণের প্রতি লাগাতে আগ্রহী হয়, উৎসাহী হয়। প্রতি বছর হাজার হাজার বৃক্ষ রোপণ করি এবং অনেকের মধ্যে আমরা বিতরণ করি। এটা উদ্বুদ্ধ হয়েছিলাম আমি যে প্রকৃতি ও জীবন ক্লাব বা ওনার যে প্রোগ্রামগুলো এখান থেকে। প্রকৃতির প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা বৃদ্ধিতে গাছের চারা উপহার দেওয়া হয়। আসুন আমরা সবাই গাছ লাগাই, জীবন বাঁচাই এবং আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতা নিশ্চিত করি। আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং উন্নত গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। আসলে প্রকৃতি ও জীবন ক্লাব এমন কিছু উদ্যোগ নেয় যেটা সকলেরই ভালো। আজকে যে শিশুদের মাঝে দেওয়া হলো, এজন্য সেই ক্লাবকে ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন মহতী উদ্যোগের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান বিশিষ্টজনদের। জলবায়ু পরিবর্তন সহ আরো সঙ্গে যত বিষয় আছে সবগুলোতেই আমরা যেমন সচেতন থাকবো, আমাদের যারা উত্তরসূরি আছে, আমাদের এই ছেলেমেয়েরা তারা সচেতন থাকবে, তারাও এরকম প্রকৃতিকে সুন্দর রাখার জন্য এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। জীবন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সেই উদ্যোগকে এই ক্লাব সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই ধরনের উদ্যোগ সব জায়গায় হওয়া উচিত। সমন্বিত প্রচেষ্টায় সবুজায়নে দৃষ্টান্ত স্থাপন করবে প্রকৃতি ও জীবন ক্লাব, এমন প্রত্যাশা সবার। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে চলতি আমন মৌসুমে হাইব্রিড ব্র্যাক 20 ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক কৃষক। এই মৌসুমে প্রায় 1000 বিঘা জমিতে আগাম আলু আবাদ করতে পারছেন না তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর চৌমোহনে খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁধ অপসারণ সহ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সমস্যার স্থায়ী সমাধানে খাল পরিষ্কার ও সব অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এবারে খেলার খবর।